মাজার ভেঙে মরদেহ পুড়িয়ে দেয়া রাসূলের শিক্ষা নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, দেশে নৈরাজ্য চলছে, তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ বা লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা শোনা যায়নি। এখন হঠাৎ করে দেশে এসব নৈরাজ্য কেন বাড়ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র নেতা। কোন লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় করা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। শনিবার পিডিবিএফ আয়োজিত নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, জনগণের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করাই এখন মুখ্য। মব আর রাজনৈতিক কর্মসূচির পার্থক্য বুঝতে হবে। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মব আর রাজনৈতিক কর্মসূচি দুটার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। বিশ্ব শান্তির বার্তায় রাজধানীতে ছিল পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের শোভাযাত্রা, ছিল প্রিয় নবীর বন্দনা, খণ্ড খণ্ড মিছিল, স্লোগানে দিনভর মুখর ছিল ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানের জশ্নে জুলুসের সমাবেশ থেকে বিশ্বের সংঘাত বন্ধ হবে, প্রতিটি মানুষ থাকবে ভ্রাতৃত্ববোধে, এমনটাই চাওয়া প্রতিটি মুসল্লির। বিশ্বনবীর জন্মদিনের জশ্নে জুলুসের শোভাযাত্রায় ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা ধ্বনিতে মুখর রাজধানী ঢাকা। চারদিকে নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাতের স্লোগান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দৃশ্য এটি। শনিবার সকাল থেকে আঞ্জুমানের রহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারিয়ার সভাপতি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারির নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার ভিড় অংশ নেন জশ্নে জুলুসে। এ সময় প্রতিটি মানুষের হাতে ছিল ধর্মীয়, ফিলিস্তিনি ও বাংলাদেশের পতাকা। আল্লাহু আকবার ধ্বনিত হয় পুরো এলাকা জুড়ে। জশ্নে জুলুসে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, বিশ্ববাসীর ওপর রহমত বর্ষণ করে এদিন নবীজি পৃথিবীতে এসেছিলেন। তার দেখানো পথে চলার তৌফিক চান তারা। বিশ্বের সংঘাত বন্ধ হবে, প্রতিটি মানুষ থাকবে ভ্রাতৃত্ববোধে, এমনটাই চাওয়া প্রতিটি মুসল্লির। এই দেশ, এই জাতির প্রতি যেন আল্লাহ রসুলের যেন খাস রহমত ও বরকত বর্ষণ হয়, আমরা যেন সবাই শান্তিপ্রিয় দেশে বসবাস করতে পারি। আল্লাহ, আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, মুসলিম জাহানের সবার ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের জন্য মুনাজাত করছি, যাতে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। আজকের দিনটা হলো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়াতে আগমন করছেন, শান্তির বার্তা নিয়ে উনি দুনিয়াতে আইছেন। শান্তিময় রহমত, তো রহমত, রহমতের পরে আর কি থাকতে পারে? আমরা রহমত চাই, আমরা শান্তি চাই। এ সময় আঞ্জুমানে রাহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারিয়ার সভাপতি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি ও আশেকানে গাউসিয়া রাহমানিয়া মইনিয়া শহীদিয়া মাইজ ভান্ডারিয়ার প্রধান সৈয়দ শহীদুদ্দিন আহমদ পবিত্র বার্তা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে তা প্রয়োগ করার কথা জানান। তবেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার আলো ছড়িয়ে পড়বে। নবীর আদর্শকে, নবীর ভালোবাসাকে মানুষের কলবের মধ্যে পুনঃস্থাপিত করার মাধ্যমে পৃথিবীতে আমরা শান্তি আনয়ন করতে চাই। রাসূলের আদর্শ ছাড়া এই পৃথিবীতে শান্তি কল্পনা করা অসম্ভব। হুজুর নূর আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। ওনার অনুসরণেই
একমাত্র মুক্তির পথ, শান্তির পথ। আমরা সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে আমরা মোবারকবাদ জানাই। জাশানের জুলুস শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহর দরবারে জীবনের সকল গুনার মাফ চান সুফিবাদী ধর্মপ্রাণ মুসল্লিরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম চট্টগ্রামের জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজন নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেলে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। তার কাছ থেকে জানবো আহতদের বিষয়। জয়, আহতদের কি অবস্থা আর এ বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ লাইবা আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলে আছি। একটু আগে কিন্তু আমরা দেখেছি আহত যারা আছে তাদেরকে নিয়ে এসেছেন এখানে 4 থেকে চট্টগ্রাম থেকে সবচেয়ে বড় জুলুসটি বের করা হয় সুনিয়া মাদ্রাসা থেকে। তবে মুরাদপুর যখন এসেছে তখন কিন্তু পদদলিত হয়েছে। পদদলিত হয়ে আবার একজন কিন্তু আমরা দেখেছি বেলি ব্রিজ ভেঙে 2 জনের মৃত্যু হয়েছে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে রাখা হয়েছে তাদের মরদেহ। একই সাথে আহত যারা আছে তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ভর্তি করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে তাদের স্বজনরা এসেছেন এবং কি এই খবর ছড়িয়ে পড়ার পর কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে যারা সংশ্লিষ্ট আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন। স্বজনদের হাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল প্রাঙ্গণ দেখতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মরদেহ এখানে রাখা হয়েছে, 2 জনের মরদেহ। আর আহত যারা আছে তাদের অবস্থা এর মধ্যে একজন আইসিইউতে আছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে ভরা যাচ্ছে এই একটি ঝুলুস বলতে যে একটা আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রার মধ্যে যে পদদলিত হওয়া এটা আসলে খুব দুঃখজনক বলে মনে করছেন। তো কোনো বছর কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে এবার এই যে 2 জনের মৃত্যু হয়েছে তার কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ডাকসু নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত দেখা গেছে প্রার্থীদের। দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচনে জয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সম্প্রীতি ও নিরাপত্তা নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। এদিকে বিভিন্ন হলে ও ক্যাম্পাসে ঘুরে লিফলেট বিতরণ করেছেন প্রার্থীরা। ভোটাররাও নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত। আগামীকাল রাত 10টায় শেষ হচ্ছে প্রচারণা। তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদের বেছে নেওয়া উচিত। যে রাজনৈতিক অপসংস্কৃত গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে একটা দীর্ঘ সময় ধরে, সেই জায়গা থেকে সেইটার কোনো পুনরাবৃত্তি আমাদের হাত ধরে অন্তত হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে 8 দফা ইশতেহার ঘোষণা করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শনিবার দুপুর 12:30টায় ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী সাদি হাসান। বলেন, বহুল প্রতীক্ষিত এই নির্বাচন ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ এনে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও আধুনিক করে তোলার প্রত্যয় জানান তিনি। শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের পূর্ণ একাডেমিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। হলগুলোতে উচ্চগতির ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করতে হবে। সকল অফিসিয়াল কাজের যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করা হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে রয়েছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, প্রচারের তো শেষ সময় চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জনসংযোগ কেমন দেখছেন আজ? অমর একুশে হলে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী আছেন তিনি কিন্তু তার ক্যাম্পেইন চালাতে এসেছেন এবং সেই সাথে কিন্তু এসেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যিনি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, তিনিও। তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু নির্বাচনের বিষয়ে বিভিন্ন আশঙ্কার কথা জানিয়েছেন, যেখানে তারা বলেছেন নির্বাচনকালীন সময় নিরাপত্তার বিষয়েও শঙ্কা জানিয়েছেন। এদিকে এর একটু আগে কিন্তু আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি হল, যেটি হচ্ছে মহসিন হল, যেখানে ছিলেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে এবার নির্বাচন কেন্দ্রে কিন্তু বিভিন্ন অপপ্রচার এবং চেষ্টা চলছে। তবে তার যে বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে যদি নির্বাচনে বিজয়ী হয়ে তিনি আসেন তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি কাজ করবেন এবং সেই সাথে নারীদের নিরাপত্তা বিষয়ে কিন্তু তিনি বেশ জোর দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এরপরে আমাদের কথা হয়েছে আরেকজন নারী ভিপি প্রার্থী ওমর ফাতেমার সাথে। তিনি ছিলেন
নিউ মার্কেটের ফজিলাতুন্নেসা মুজিব হলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নারীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দূরে দূরে থাকার কারণে ভোটের দিন তাদেরকে আনাটাই বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এবং এবারে নির্বাচনে বলে রাখতে চাই নারী ভোট কিন্তু বেশ বড় একটি ফ্যাক্টর। সেই হিসাবে মোহাম্মদ ফাতেমা বলেছেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কেন্দ্রগুলো সুবিন্যস্ত না হওয়ায় নারী ভোটাররা কিন্তু সেই কেন্দ্রে যেতে কমফোর্টেবল ফিল করছে না, তাই কিন্তু নারী ভোটের সংখ্যা কমতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে নানা শঙ্কার মধ্যেই কিন্তু বিভিন্ন হলে হলে প্রচারণা চালাচ্ছেন ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা, এবং শেষ মুহূর্তে এসে কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এগুলোই। চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, সেখানে আসলে প্রচারণা কেমন চলছে আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঢাকা ইউনিভার্সিটি থেকে জানাচ্ছিলেন নির্বাচনের সর্বশেষ খবর, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছুক্ষণ আগেই কিন্তু যে জাকসুর ছাত্র দলের সমর্থিত যে ইস্তেহার সেটা ঘোষণা করেছে, এবং আমরা যদি দেখাই যে আপনি দেখছেন যে এখন কিন্তু যে ইস্তেহার নিয়ে কিন্তু তারা বিভিন্ন হলে হলে যাচ্ছে, এবং সেখানে দেখতেই পাচ্ছেন বৈশাখী সাদি প্যানেল রয়েছে, তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে। আমরা যদি একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে এই মুহূর্তে আপনারা দেখছেন প্রচারণা করছেন, নারী হয়ে জিএস পদে লড়াই করছেন, কেমন ইস্তেহার দিলেন এবং কি করতে চান বিজয় হয়ে? দেখেন, আমাদের ইশতেহার শিক্ষার্থী বান্ধব। আমরা কিন্তু শিক্ষার্থীদের প্রত্যেকের কাছে রিচ করে করে তাদের সমস্যাগুলো জেনে ইশতেহারটা প্রকাশ করেছি, যে কারণে এত দেরি হয়েছে। তো আজকে যখন আমরা এই সালাম বরকত হলে আসলাম, আমরা দেখলাম যে সেখানে গেস্ট রুমের দরজায় লেখা গেস্ট রুমে কোনো প্রকার টিউশনি করানো নিষেধ। তো আমাদের কিন্তু ইশতেহারের একটা অংশ, যদি আমরা সরাসরি বলিনি, কিন্তু শিক্ষার্থী বান্ধব যেহেতু আমাদের ইশতেহারটা, আমরা নির্বাচিত হলে টিউশনি করার জন্য আলাদা স্পেস থাকবে, এই ধরনের অশিক্ষার্থী বান্ধব কথাবার্তা লেখা থাকবে না। আর আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা আছে, সেটা হচ্ছে আমি নির্বাচিত হলে আপনারা যার রুম তার পারমিশন ছাড়া কারো রুমে যেতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে যেমনটা আসলে বলছেন, এবং যে তারা এখান থেকে যে নির্দেশনা আসলে দিচ্ছিলেন এবং যে কথা বলছিলেন, এবং যে প্যানেলে আসলে তারা নির্বাচন করছেন, এছাড়াও কিন্তু 5টি প্যানেলে কিন্তু নির্বাচন করছেন এবং প্রচারণা চালাচ্ছে, বিভিন্ন হলে হলে যাচ্ছে, এবং তারা আসলে যেটা বলছিলেন, এবং আমরা দেখেছি যে এই প্রচারণার মধ্য দিয়ে কিন্তু যে আগামী 11ই সেপ্টেম্বরে কিন্তু ভোট গ্রহণ হবে, এবং এই নির্বাচন ঘিরে কিন্তু এখন পুরা ক্যাম্পাসে কিন্তু যে নির্বাচনের প্রচারণা চলছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন প্রচারণা সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে চট্টগ্রাম, যাচ্ছি মুর্তুজার কাছে। মুর্তুজা। নাজমুল, আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে ডাকসু নির্বাচনের যে পরিবেশ, সেখানে কিন্তু জমজমাট হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়। আজকে গতকালকে থেকে গত পরশুদিন থেকে মনোনয়ন ফর্ম জমা দেওয়া শুরু করেছেন প্রার্থীরা, তবে গতকাল এবং আজকে ছুটির দিন থাকায় সেটি বন্ধ রয়েছে। আগামীকাল সর্বশেষ দিন থাকবে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার। এবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থী প্রার্থী যারা রয়েছেন তারা একটি উৎসবের আমেজ তৈরি করেছেন। বিভিন্ন প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রার্থী, তারা ইস্তেহার ঘোষণা করবেন, প্যানেল ঘোষণা করবেন, এবং যারা এখনো মনোনয়নপত্র জমা দেননি তারা আগামীকালকে মনোনয়নপত্র জমা দেবেন। আমাদের সাথে আছে আবির হোসেন হিমেল, ছাত্র দলের প্যানেলের প্রার্থী। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আপনারা কবে নাগাদ প্যানেল ঘোষণা করবেন এবং বা ইস্তেহারে কি কি থাকবে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা কালকে নাগাদ আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব। সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব। হল সংসদের এবং কেন্দ্রীয় সংসদের আমরা প্যানেল ঘোষণা করব, এবং প্যানেল ঘোষণা করার পরপরই আমরা আমাদের ইস্তেহার যে রয়েছে সেই ইস্তেহার ঘোষণা করব, এবং ইস্তেহারগুলোর মধ্যে থাকবে সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় সেই মোতাবেকই আমরা সেই ইস্তেহারগুলো তৈরি করেছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর তারা প্যানেল এবং ইস্তেহার ঘোষণা করবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ লাইভা। মুর্তজা, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 15 জন। শনিবার সকাল 8:30টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। এখনও নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল 8:30 নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে, এতেই প্রাণ হারান 5 জন।
প্রত্যক্ষদর্শীরা জানান নোয়াখালী থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিল আনন্দ পরিবহনের একটি বাস। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে যায় বাসটি। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 2 জন। এখনো নিখোঁজ রয়েছে নারী ও শিশুসহ বেশ কয়েকজন। আমার কোলে আমি 4 জনের একজনের সম্ভাবনা আমি বাঁচার ওরকম দেখা যাচ্ছে। আমি যা 5 জনের নিচে 4 জন আমার হাতে গেছে। নারী পুরুষ শিশু সহ প্রায় 8-10 জন লোক এখানে নিহতের ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতেছি। এখন বেশি ওঠার মতো কোনো লাশ পাওয়া যাচ্ছে না। এখন ডুবুরিতে পানির নিচে গেলে পরবর্তী তথ্য পাওয়া যাবে। এরই মধ্যে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 5 জন অ্যাক্সিডেন্টের ঘটনায় মারা গিয়েছে, আরও বেশ কয়েকজন 10 থেকে 12 জন এখনো হসপিটালাইজড। গাড়ি উঠানো হয়েছে, আমরা গাড়িটিতে দেখবো যে গাড়িতে কোনো বডি আছে কিনা, এবং বাই দিস টাইম আমাদের ডুবুরি দল এসেছে। ডুবুরিরও ঘটনাস্থলে পানির নিচে নেমে দেখবে যে পানির নিচে কোনো লাশ পাওয়া যায় কিনা। অর্থাৎ আমরা এখানে একটা অল আউট অভিযান, উদ্ধার অভিযান আমরা পরিচালনা করছি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে 87 শিশু জন্ম নিচ্ছে। সীমিত জায়গায় লাখ লাখ মানুষের বাস, আর এর মাঝে যোগ হচ্ছে নতুন নতুন মুখ আর নতুন নতুন গল্প। রোহিঙ্গাদের বিশ্বাস জনবলই তাদের টিকে থাকার শক্তি। তবে প্রতিনিয়তই বাধার মুখে পড়ছে তাদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ব্যবস্থা। মারুফা রহমানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ, এবং ক্যামেরায় ছিলেন লিটন বাবু। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুসলেমা। 1 দশকের সংসারে তার কোল জুড়ে এসেছে 5টি সন্তান। 2017 সালের 25 আগস্ট রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ঢলের সঙ্গে পরিবার সহ তিনিও চলে আসেন বাংলাদেশে। কেমন চলছে সংসার? উত্তরে জানা যায়, ক্যাম্পে এরই মধ্যে কমে গেছে দাতা সংস্থাগুলোর সহযোগিতা। সামনের দিনগুলো কিভাবে যাবে জানা নেই কারো। তারপরও যেন রোহিঙ্গা ক্যাম্পে থামছে না জনবিস্ফোরণ। মাত্র 8,000 একরের মতো বনভূমিতে গড়ে উঠেছে 33টি ক্যাম্প। গাদাগাদি করে বসবাস 14 লাখের বেশি রোহিঙ্গার। অনেক পরিবারের সদস্য সংখ্যা 7 থেকে 8 জন। 8-9 জন হয়, 8-9 জন হয়। তেইয়া হমাই ফেলার হদা আর তুন চিন্তায় বাতরার নজর হাইম হন্তু লইম হন্তু আনি হইছে হইছে করে সরে দিরি রাশনদের খাদ্য মাদে তোরা পায় আমরা আল্লাহ সালাবার আল্লাহ তিদে আল্লাহ নরে ফারন দিয়া দাবাই মারিও যেতে মাঝে মাঝে। It's also an opportunity for some of the donors to the program to hear some of the concerns of the government and of the Rohingya themselves and see what the way forward should be. জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, কক্সবাজারের ক্যাম্পগুলোতে শিশু আছে প্রায় 6 লাখ। এর মধ্যে 5 বছরের কম বয়সী শিশু রয়েছে 1,91,000। রোহিঙ্গা ক্যাম্পে বছরের জন্মহার 30,000। ওই অর্থে গত 8 বছরে 2.5 লাখের মতো কেবল নতুন শিশুই জন্ম নিয়েছে এই ক্যাম্পে। ক্যাম্পের যারা দম্পতি রয়েছে বা এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা বলছে নিজেদের জনশক্তিকে বাড়াতে কিংবা ধর্মীয় বিশ্বাসের কারণেই তারা জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে। মারুফা রহমান, নিউজ 24, উখিয়া, কক্সবাজার।
দেয়ার মাত্র 3 দিনের মধ্যেই ক্রেতার হাতে নামি দামি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তুলে দিচ্ছে একটি চক্র। নিউজ 24 টেলিভিশনের টিম আন্ডারকভারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চক্রের নানাবিধ কর্মকাণ্ড। বিস্তারিত দেখুন মাহমুদ হোসাইনের প্রতিবেদনে এবং ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার বাবু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই চোখে পড়ে নানা পণ্যের চটকদার বিজ্ঞাপন। সেই তালিকাতেই জুড়েছে নতুন এক পণ্য, শিক্ষা সনদ। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগাতেই রীতিমতো খোলামেলাভাবে বিক্রি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট। জাল সার্টিফিকেট চক্রের সদস্যদের সঙ্গে ক্রেতা ছদ্মবেশে কৌশলে যোগাযোগ করে টিমের একজন সদস্য। অবাক করার মতো বিষয়, সাড়া মিলল সঙ্গে সঙ্গেই। সমস্যা না, আপনি আসেন, আপনার যদি রিয়েল কাজের দরকার হয় সেটা আপনি অনলাইন করেন বা অফলাইন করেন, ইনশাল্লাহ 100% হবে। রাকিব নামের এক আইডির সঙ্গে মেসেঞ্জারেই শুরু হলো কথোপকথন। সার্টিফিকেট কেনার আগ্রহ জানাতেই তিনি এগিয়ে আসেন। এক পর্যায়ে প্রস্তাব আসে সরাসরি দেখা করার। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। পরদিন নির্ধারিত স্থানে হাজির টিমের সদস্যরা। কিছুক্ষণ পর উপস্থিত হন রাকিব। শুরু হয় লেনদেনের গোপন আলাপচারিতা। রাকিব জানান, অনলাইন ও অফলাইনে যাচাইযোগ্য সার্টিফিকেট তৈরি করে দিতে পারবেন। দাম আকাশ ছোঁয়া, 2.5 লাখ টাকা। শেষ পর্যন্ত দরদাম চূড়ান্ত হয় 20,000-এ। অগ্রিম টাকা নিয়ে রাতেই পাঠান খসড়া কপি। শুধু তাই না, পরের দিন সার্টিফিকেট সংগ্রহ করতে টিম সদস্যকে রাজধানীর এলিফ্যান্ট রোডে আমন্ত্রণ জানায় রাকিব। র্যাব 3-এর সহযোগিতায় ফাঁদ পাতার সিদ্ধান্ত নেয় নিউজ 24 টেলিভিশন। আমরা পাশেই থাকবো, মানে সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনারা চলে আসবেন। 1 ঘন্টা অপেক্ষার পর সার্টিফিকেট নিয়ে হাজির হন রাকিব। মুহূর্তেই তাকে ঘিরে ফেলে র্যাব। রাকিবকে নিয়ে হানা দেওয়া হয় তার বাসায়। আবিষ্কৃত হয় রীতিমতো জাল সার্টিফিকেট তৈরির কারখানা। উদ্ধার হয় সরকারি সার্টিফিকেট, জাল স্ট্যাম্প ও জাল টাকা। চমক এখানেই শেষ নয়। আটক রাকিবের আসল পরিচয় শেখ মোহাম্মদ রুবেল, বিসিআইসিআর এর কম্পিউটার অপারেটর। থাকেন সরকারি কোয়ার্টারে। উনি আসলে দীর্ঘদিন ধরেই এটার সাথে জড়িত এবং এখানে আমরা বিপুল পরিমাণে জাল সার্টিফিকেট পেয়েছি। এইদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যক্তিরা এই অপরাধে যুক্ত হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশন সিস্টেম বা গ্রেডিং সিস্টেম তারা যেটা ব্যবহার করে, তারা যদি ওই সিস্টেমটা প্রকৃত অর্থে আইটি অডিট ভিপিটি না করায়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় বিপর্যয় ঘটে যেতে পারে। ফেসবুকে জাল সার্টিফিকেট বিক্রির এই চক্রের হদিস মিললেও প্রশ্ন থেকে যায়, আরও কত রাকিব ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্ধকার জগতে। মাহমুদ হোসাইন, নিউজ 24 টেলিভিশন, ঢাকা। রাজশাহীতে বসতভিটা থেকে উচ্ছেদের চক্রান্তের মধ্যেই এবার পাহাড়িয়া আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান দখলের পাঁয়তারা শুরু করেছে ভূমিদস্যুরা। ইতোমধ্যে কবরস্থানের গাছ কেটে ফেলার পাশাপাশি দখল করে নেওয়া হয়েছে অধিকাংশ জায়গা। তবে দখলদারদের দাবি, ছায়া পড়ার কারণে গাছ কাটা হয়েছে। এদিকে কিছুই জানা নেই বলে দায় এড়াচ্ছে জেলা প্রশাসন। দেয়া হচ্ছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মতিউর মুর্তজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়িয়া সম্প্রদায়ের বসতভিটা থেকে উচ্ছেদের হুমকির মধ্যেই এবার কবরস্থান দখলের পায়তারা ভূমিদস্যুদের। বৃহস্পতিবার বিকেলে তাদের কবরস্থানের গাছ কেটে ফেলে দখলদাররা। পাহাড়িয়া সম্প্রদায়ের লোকদের অভিযোগ, স্থানীয় শফিকুল ইসলামের নেতৃত্বে কয়েক বছর ধরেই একটু একটু করে দখল হচ্ছে তাদের কবরস্থান। এবার কেটে ফেলা হলো সব গাছ। এখন ধরেন যে গাছ গুছালি যারা কাটছে, আমরা তো কিছুই জানি না। গাছ গুছালি কেটে শেষ করে দিয়েছে। আমরা তো ওদিকে ভাঙচুরের লেগে আমরা মাথা খারাপ হয়ে গেছে। এখন দেখছি এখানেও তাই। আশপাশের লোক চাপতে চাপতে কাটতে কাটতে ঘিরতে ঘিরতে দখলই করে ফেলছে। গাছও গোরস্থানের ভিতরে ছিল, ওটাও দখল করে নিয়েছে, পাচির দিয়েছে। হলো শফিকুল ঠিকাদার বাদাস, শফিকুল, হ্যাঁ, উনি ওটা নিয়েছে। গাছ কেটে ফেলার বিষয় স্বীকার করে শফিকুল ইসলাম জানান, ছায়া পড়ার কারণে গাছ কাটা হয়েছে, তবে জমি দখল করা হয়নি। আমার জমি আমি ঘিরেছি, আমার যেগুলো জমি আমি ঘিরেছি সবগুলো বাউন্ডারি দেওয়া। আমার যেগুলো দেওয়া আছে সেগুলো আমার নিজের কেনা জমি, আমার কেনা জমি ওগুলো। আপনি সরকারি সরকার নিয়ে আসছেন, যদি আমার থাকে আমি ছেড়ে দেবো, অসুবিধা নাই। এদিকে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসন বাড়ি ছাড়তে নিষেধ করেছে বলে জানান আদিবাসীরা। তারা বলেন, মৃত্যু হলেও
এখন আর তারা বাড়ি ছাড়বেন না। পুলিশ বলছে যে তোমাদের জন্য ব্যবস্থা করব, এটার জন্য মানে সবাই বলছে, আমরা অনেক খুশি হয়েছে, এটার জন্য একটু আমাদের সাহস বেড়ে গেছে। বাঁচতে হলো বাঁচবো, মরতে হলো মরবো, কিন্তু এই জায়গা আমরা ছাড়বো না। আমাদের হলো দাবি যে আমরা এখানেই থাকবো, এখানে আছি, এখানেই থাকবো। এদিকে পাহাড়িয়াদের জমির মালিকানা দাবি করা সাজ্জাদ আলী জানান, জেলা প্রশাসন নিষেধ করায় আদিবাসী পল্লীতে আর যাচ্ছেন না তিনি। মানা করেছে, আমি যাইনি, ওইভাবেই আছে না, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জেলা প্রশাসন বলছে কবরস্থান দখল, গাছ কাটার বিষয়ে জানা না থাকলেও বসত বাড়ি উচ্ছেদ না করতে সাজ্জাদ আলীকে মৌখিকভাবে নিষেধ করা হয়েছে। আমাদের এখান থেকে কিছু না বলা পর্যন্ত যেন আদিবাসীদের উপরে কোনো ইয়ে না হয়। হ্যাঁ, আপাতত বন্ধ আছে, কাগজপত্রগুলো আমরা চেক করছি। উদ্বাস্তু হওয়ার ভয় এখন শান্ত পাহাড়িয়া সম্প্রদায়কে প্রতিবাদী করে তুলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অনলাইন বিজ্ঞাপনের বাজারে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে টেক জায়ান্ট গুগলকে 295 কোটি ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের অভিযোগ, গুগল নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তিকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে প্রতিযোগীদের হটিয়ে দিয়েছে। তবে এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে গুগল। এ নিয়ে তৃতীয়বারের মতো জরিমানার মুখে পড়ল প্রতিষ্ঠানটি। নিজেদের ব্যবসায়িক নীতি বদলের জন্য গুগলকে 60 দিনের সময়ও বেঁধে দিয়েছে কমিশন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে এবার ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, নতুন তালিকা অনুযায়ী জয়শঙ্কর 27 সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। এর আগে জুলাইয়ে প্রকাশিত প্রাথমিক তালিকায় 26 সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার কথা ছিল মোদির। ওই দিনই ইসরায়েল, চীন, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধি দলের নেতার ভাষণ দেওয়ার সূচি রয়েছে। যদিও মোদির এই সফরে না যাওয়া নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র হামলা করতে পারে এমন শঙ্কা করছে ভেনেজুয়েলা। পুয়ের্তো রিকোর একটি ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প F-35 যুদ্ধ বিমান মোতায়েনের নির্দেশ দেয়ায় এই শঙ্কা দেখা দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করে বলেছেন, তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা আর বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব চলছে এক দশকের বেশি সময় ধরে। রাজনীতি, অর্থনীতি আর নিরাপত্তা সবখানে মুখোমুখি অবস্থানে দুই দেশ। তবে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে এই চক্রকে মাদক জঙ্গি হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রশাসন জোরপূর্বক সরকার উৎখাতের পরিকল্পনা করছে বলে অভিযোগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। যদিও মাদুরোর এমন দাবি অস্বীকার করেছেন ট্রাম্প, বলেন দেশটির সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তার। এর আগে 2 সেপ্টেম্বর মাদক পরিবহনের অভিযোগে ভেনেজুয়েলার একটি নৌকায় অভিযান পরিচালনা করে মার্কিন সেনাবাহিনী। আফরিন মৌ, নিউজ 24। এশিয়ান কাপের প্রস্তুতি নিতে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সন্ধ্যা 5:45টায় শুরু হবে ম্যাচ। এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ এখনও আছে বাংলাদেশের সামনে, তাই প্রস্তুতির কোনো কমতি রাখছে না বাফুফে। বাছাই পর্বের হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেপালের সঙ্গে সারছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ফুটবলারদের স্কিল, ফিটনেস সবকিছুই পরখ করে নিতে চান কোচ এবং অধিনায়ক। এই ম্যাচে মাঠে দেখা যাবে না হামজা চৌধুরী, সমিত সোমকে। ক্লাব থেকে ছাড়পত্র পাননি তারা। অন্যদিকে অনূর্ধ্ব 23 ফুটবল দলের সঙ্গে রয়েছেন ফাহমিদুল মোরসালিনরা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।